ওকে, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ পার্ট 2। এর আগে আমরা পার্ট 1-এ এই গল্পটার হাফেরও বেশি পড়েছি। তো এই ভিডিওতে গল্পটার লাস্ট অংশ, যেটা লাস্ট পার্ট, সেই অংশটা আমরা জানব। তো চলো আমরা শুরু করে দিই। Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. ওকে, পরের দিন বেরোনোর আগে he soaked মানে অ্যাকচুয়ালি চুবিয়ে রাখা। He soaked in a bucket of water the acorns that he had so carefully chosen. তিনি বাকেট অর্থাৎ বালতির জলে তিনি সেই অ্যাকর্নসগুলো, সেই ওক ফলগুলো চুবিয়ে রেখেছিলেন, যেগুলো তিনি খুব যত্ন সহকারে বাছাই করেছিলেন বা পছন্দ করেছিলেন, অ্যান্ড কাউন্টেড এবং গুনেছিলেন 100টা। সেই ফলগুলো সবই বালতির জলে চুবিয়ে রেখেছিলেন। নিশ্চয়ই বুঝতে পারছো কেন চুবিয়ে রাখা হয়, যাতে ফলগুলো টাটকা থাকে এবং অঙ্কুরিত যাতে হতে পারে। অ্যাকচুয়ালি অঙ্কুরিত হলে কি হয়, যখন মাটিতে পোতা হয়, গাছের বৃদ্ধির যে ব্যাপারটা সেটা অনেকটাই ত্বরান্বিত হয়, অনেকটাই এগিয়ে যায়। সুতরাং এই কারণেই জলে চুবিয়ে রাখা হয়। তো তিনি সেগুলো জলে চুবিয়ে রেখেছিলেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ আ ওয়াকিং স্টিক। দেখো আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, তিনি একটা লোহার আয়রন মানে হচ্ছে লোহার রড তিনি ক্যারিড, তিনি বহন করলেন। অ্যাজ আ ওয়াকিং স্টিক, আপাতত তো তিনি একটা ওয়াকিং স্টিক অর্থাৎ হাঁটার লাঠি হিসাবে লোহার রডটা ইউজ করলেন। বাট পরে আমরা দেখতে পাবো যে তার অ্যাকচুয়াল রিজনটা কী ছিল। নেক্সট লাইন, হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। তিনি আমাকে আমন্ত্রণ জানালেন যাতে আমি তার সঙ্গে যেতে পারি। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড। ওকে, এবার দেখো, হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, অর্থাৎ যে জায়গায় উদ্দেশ্য তার ছিল যাওয়ার, সেইখানে অ্যারাইভড, সেখানে পৌঁছে, হি বিগ্যান টু পাউন্ড হিজ রড, পাউন্ড মানে হচ্ছে জোরে খোঁচা মারা বা জোরে খোঁচা দেওয়া। হি পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, তিনি সেই লোহার রডটা নিয়ে মাটিতে খোঁচা দিতে লাগলেন। দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান একর্ন। এই যে ব্যাপারটা, এই যে খোঁচা দিচ্ছিলেন, এটা কি একটা হোল, একটা গর্ত সৃষ্টি করছিল মাটিতে। ইন হুইচ হি প্লেসড অ্যান একর্ন অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেইন। তিনি সেই গর্তগুলোতে একটা করে ওকের বীজ দিচ্ছিলেন বা রাখছিলেন এবং সেই গর্তটা আবার মাটি দিয়ে ভরাট করে দিচ্ছিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ। অ্যাকচুয়ালি এবার আমরা বুঝতে পারছি যে এই ব্যক্তি ওকের গাছ পুঁতছিলেন। সুতরাং এই কারণে এই গল্পের নাম দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। ওকে, নেক্সট লাইন দেখো, ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 একর্নস উইথ গ্রেট কেয়ার। এইভাবেই, ইন দিস ওয়ে মানে এই পদ্ধতিতেই বা এইভাবেই তিনি কি করছিলেন, হি প্ল্যান্টেড হিজ 100 একর্নস উইথ গ্রেট কেয়ার। তিনি 100টা ওক ফলি তিনি উইথ গ্রেট কেয়ার, ভীষণ যত্ন সহকারে তিনি পুঁতলেন। তো দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে দেখবে কোনো একটা স্পেশাল কাজ আমরা শুরু করতে পারি খুব সহজে বা খুব এনার্জি নিয়ে, কিন্তু কাজটা শেষের দিকে আমাদের এনার্জি খুব একটা থাকে না। বা বিশেষ করে যে কাজ আমরা প্রত্যেক দিন করি, নিত্য নৈমিত্তিক ঘটনা যে কাজ আমাদের, সেই কাজে ধৈর্য ব্যাপারটা খুবই ক্ষীণ, মানে খুবই কম থাকে। কিন্তু এই লোকটার 100টা ওক গাছ এবং তিনি প্রত্যেক দিনে 100টা করে পোতেন, কিন্তু তার খুব গ্রেট কেয়ার, তার কিন্তু খুব যত্নের কোনো অভাব নেই। পরে প্যারাগ্রাফ দেখো, হি টোল্ড মি দ্যাট for 3 years now he had been planting trees in this solitary way.
তিনি এবার আমাকে বললেন দ্যাট ফর 3 years 3 বছর ধরে নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, তিনি এইভাবেই প্ল্যান্টিং ট্রিজ গাছ রোপণ করে আসছেন ইন দিস সলিটারি ওয়ে। সলিটারি মানে একাভাবে, ওয়ে মানে ভাবে, একাভাবেই তিনি একাই এই গাছ এইভাবে তিনি রোপণ করে আসছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, খুব ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, হি হ্যাড প্ল্যান্টেড 100,000, অর্থাৎ তিনি 100,000 মানে 1,00,000 গাছ পুঁতেছিলেন। অফ দিজ 100,000 20,000 হ্যাড কাম আপ। খুব ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, এই 100,000-এর মধ্যে মাত্র 20,000 মাত্র 20,000 হ্যাড কাম আপ অঙ্কুরিত হয়েছিল বা বড় হয়েছিল। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ। এইবার দেখো কি হয়েছে, ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এইটাই ছিল সেই মুহূর্ত, দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, আমি তার বয়স কত এই ব্যাপারটা নিয়ে ওয়ান্ডার, অবাক হওয়া শুরু করলাম। আমি অবাক হয়ে গেলাম যে এই লোকের তাহলে বয়স কত, যিনি 100,000 চারা গাছ পুঁতেছেন। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, তিনি 50 বছরের বেশি বয়সে ছিলেন, অবশ্যই, ক্লিয়ারলি, স্পষ্টভাবে তিনি অবশ্যই 50 বছরের বেশি বয়স্ক। 55 হি টোল্ড মি, তিনি আমাকে বললেন যে তার বয়স 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড ওয়াফার, তিনি আমাকে বললেন যে তার নাম এলজিয়ার্ড ওয়াফার। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেইনস হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ। তিনি বললেন যে তার একটা ফার্ম ছিল, তার একটা খামার বাড়ি ছিল, ইন দ্য প্লেইনস মানে সমভূমিতে, একটু দূরে হয়তো ওখান থেকে। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগটাই লিভড বাস করেছেন, বেঁচেছেন বা থেকেছেন, যে জায়গাটায়, সেখানে তার একটা খামার বাড়ি ছিল। হি হ্যাড লস্ট হিজ অনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ। এরপরে কি হয়, তিনি তার একমাত্র সন্তানকে, একমাত্র পুত্রকে তিনি হারান, অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং এরপরে তিনি তার ওয়াইফ অর্থাৎ স্ত্রীকেও তিনি হারিয়ে ফেলেন, অর্থাৎ তারা মারা যায়। হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। তিনি তারপরে রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড, এই একাকী জায়গায় তিনি অবসর গ্রহণ করলেন, একা একা থাকা শুরু করলেন। হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, স্লোলি অর্থাৎ ধীরে সুস্থে বাঁচার মধ্য দিয়ে তিনি শান্তি খুঁজে পেলেন, শান্তিকে বেছে নিলেন। উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, ফ্লক অফ শিপ ভেড়ার পালের সঙ্গে এবং তার কুকুরের সঙ্গে তিনি থাকলেন। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। তিনি এটা বলে শেষ করলেন যে দিস কান্ট্রি, এই জায়গাটা, এই অঞ্চলটা, ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, গাছের অভাবে, ল্যাক মানে অভাব, গাছের অভাবে, ডাইং মানে মারা যাচ্ছিল, কিন্তু জায়গা তো আর মারা যায় না, জায়গা শেষ হয়ে যাচ্ছিল। কারণ তোমরা এর আগেই পড়েছো যে জায়গাটা ব্যারেন ছিল, অনুর্বর ছিল, সুতরাং এই কারণে এই মানুষটা গাছ লাগানোর কথা ভেবে নেন বা গাছ লাগানোর সিদ্ধান্ত নেন। He added that having nothing more important to do, he had resolved to remedy this situation. তিনি এটা আরও বললেন, এটা যুক্ত করলেন বলে যে হ্যাভিং নাথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু, অন্য কিছু গুরুত্বপূর্ণ করার কিছু না থাকায়, গুরুত্বপূর্ণ অন্য কোনো কাজ না মানে করা না থাকায় তার কাছে ছিল না অন্য কোনো কাজ, সুতরাং তিনি হি হ্যাড রিসলভড টু রেমেডি দিস সিচুয়েশন, এই যে সিচুয়েশান, এই জায়গাটার এই যে অনুর্বর অবস্থা, এই অবস্থাটা রেমেডি, অর্থাৎ অ্যাকচুয়ালি রেমেডি মানে শুশ্রূষা করা, রোগ যখন কেউ রোগে ভোগে তার শুশ্রূষা করা, তো এই জায়গাটার এই যে বাজে অবস্থা, এর কিছু উন্নতি ঘটানোর জন্য তিনি রিসলভড, তিনি মনস্থির করে নিলেন। উই পার্টেড দ্য নেক্সট ডে, পরের দিন আমরা আলাদা হয়ে গেলাম, আমরা ছাড়াছাড়ি হয়ে গেলাম। মানে লেখক তো বা যিনি ন্যারেটর, তিনি শুধুমাত্র যে লোকটার সঙ্গে থাকার জন্য তো সেখানে যাননি,
তিনি অন্য কোনো কাজে গিয়েছিলেন। তো এই কারণে পরের দিন তারা আলাদা হয়ে গেলেন। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years। পরের বছর যুদ্ধ আসলো, ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, যে যুদ্ধে আমি 5 বছরের জন্য নিযুক্ত হয়ে গেলাম। With the war behind me, I had a great desire to breathe a little pure air, and I set out again along the trail through that deserted country. তো কী হলো? With the war behind me, I had a great desire to breathe a little pure air. অর্থাৎ যুদ্ধকে পিছনে ফেলে রেখে আমার নির্মল বাতাস প্রশ্বাস নেওয়ার বা নিঃশ্বাস নেওয়ার জন্য আই হ্যাড এ গ্রেট ডিজায়ার, আমার একটা ভীষণ ইচ্ছার উদয় হলো, সৃষ্টি হলো। অ্যান্ড আই সেট আউট এগেইন অ্যালং দ্য ট্রেইল থ্রু দ্যাট ডিজার্টেড কান্ট্রি। ওই যে অনুর্বর যে জায়গাটা, যে জায়গায় লেখক এই 5 বছর আগে কাটিয়ে গিয়েছিলেন এলজিয়ার্ড ওয়ারফেয়ারের সঙ্গে, সেইখানকার অ্যালং দ্য ট্রেইল, সেই লাইন বরাবর তিনি সেট আউট, আবার যাত্রা শুরু করে দিলেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড। জায়গায় এসে তিনি দেখলেন যে জায়গাটা পরিবর্তিত হয়নি, কোনো চেঞ্জ হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। এভার সিন্স দ্য ডে বিফোর, গতকাল থেকে আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড, আমি সেই মেষপালকের সম্পর্কে ভাবা শুরু করলাম, হু প্ল্যান্টেড ট্রিজ, যিনি গাছগুলো পুঁতেছিলেন। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. I had said to myself, আমি নিজেকে বললাম, 10,000 oaks must really take up a lot of space. 10,000 গাছ অবশ্যই নিশ্চয়ই অনেকটা জায়গা জুড়ে নিয়েছে, অনেকটা জায়গা জুড়ে বড় হয়েছে নিশ্চয়ই, সেটাই মনে মনে ভাবলাম। When I met Elziard Waffair this time, I found that the war had not disturbed him at all. খুব ইন্টারেস্টিং একটা লাইন। আমি যখন এলজিয়ার্ড ওয়াফেয়ারের সঙ্গে মিলিত হলাম এইবারে, আই ফাউন্ড দ্যাট, আমি এটা দেখলাম যে দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, যুদ্ধ তাকে মোটেও কোনো অস্বস্তিতে ফেলেনি, ডিস্টার্ব করতে পারেনি যুদ্ধ তাকে। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, কোনো সমস্যাই হয়নি, তিনি চালিয়ে গিয়েছিলেন তার বৃক্ষরোপণ। The oaks of 1910 were now 10 years old and were taller than me and him. দেখো এখানে একটা খুব বোঝার আছে। দ্য ওকস অফ 1910, 1910 সালের গাছগুলো, অর্থাৎ এই ব্যাপারে পরিষ্কার যে এখানে যে যুদ্ধের কথা বলা হচ্ছে সেটা 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের কথা। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old, 1910 সালের গাছগুলো এখন 10 বছর বয়স হয়ে গেছে। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং আমার এবং তার, অর্থাৎ এলজিয়ার্ড ওয়াফেয়ার এবং যিনি লেখক বা যিনি ন্যারেটর, তাদের দুজনের থেকেই কিন্তু গাছগুলো বড় হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, দৃশ্যটা সত্যি খুব মনোমুগ্ধকর ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড উই পাসড দ্য হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি নির্বাক হয়ে গেছিলাম, বাকরুদ্ধ হয়ে গেছিলাম। অ্যান্ড উই পাসড দ্য হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা সমস্ত দিনটা নীরবে কাটিয়েছিলাম, কথা না বলে কাটিয়েছিলাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে। It was in 3 sections, 11 kilometers long overall, and at its widest point 3 kilometers wide. It was in 3 sections. এই যে পুরো জায়গাটা, এটা 3টে ভাগে বিভক্ত ছিল। 11 kilometers long overall, সর্বমোট মোটামুটি 11 কিলোমিটার মতো লম্বা ছিল। and its widest point 3 kilometers wide, এবং এর যে সবথেকে এই জায়গাটা পুরোপুরি তো চৌকো হয় না, কোনো জায়গায় সরু হয়, কোনো জায়গায় মোটা হয়। তো যে মোটা জায়গাটা সবথেকে ওয়াইডেস্ট, মানে বিস্তৃত যে জায়গাটা, সেটা 3 কিলোমিটার মতো প্রস্থ ছিল, বিস্তৃতি ছিল। When I considered that this land had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction.
ওকে, দেখো খুব গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ লাইন এই গল্পের, খুব মর্মস্পর্শী লাইন। হোয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান। আমি যখন এই ব্যাপারটা বিবেচনা করে দেখলাম যে এই যে পুরো ব্যাপারটা, এই যে বৃক্ষরোপণ, এই যে প্রকৃতির সাহায্য, প্রকৃতিকে বেঁচে থাকা, জায়গাটিকে টিকিয়ে রাখার যে চেষ্টা, এটা একজন মানুষের হাত এবং অন্তর থেকে, সোল, আত্মা থেকে বা অন্তর থেকে বেরিয়ে এসেছে, পুরো ব্যাপারটা একজনের দিয়ে সম্ভব হয়েছে। হ্যাঁ, সেটা আবার কি উইদাউট টেকনিক্যাল এইডস, কোনো রকম যান্ত্রিক সাহায্য ছাড়াই, যান্ত্রিক সহযোগিতা ছাড়াই। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, লোকটা শুধুমাত্র একটা লোহার রড ইউজ করেছিলেন, তাই দিয়েই তিনি এতটা গাছ লাগালেন এবং সেই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, প্রকৃতিকে কতটা সাহায্য করছে। তো ইট স্ট্রাক মি দ্যাট, এটা আমার মনে হলো এটা, দ্যাট মেন কুড বি অ্যাজ ইফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেইনস। ডোমেইনস মানে একটা নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট ব্যাপ্তিতে মানুষও ভগবানের মতোই ফলদায়ক হতে পারে, ভগবানের মতোই কাজবাজ মানুষও করতে পারে। আদার দ্যান ডিস্ট্রাকশন, ধ্বংস ছাড়াও ভালো কাজও মানুষ করতে পারে ঈশ্বরের মতোই। তো এই ব্যাপারটা আমার মনে হলো, লেখকের মনে হলো। দেখো, লেখক যেহেতু সবেমাত্র যুদ্ধ সেরে এই জায়গায় এসেছেন মনকে শান্তি দিতে, সুতরাং যুদ্ধর যে রক্তক্ষয়ী যে দৃশ্য, যে ব্যাপারটা, সেটা কিন্তু লেখক খুব কাছ থেকেই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন, অনুভব করেছিলেন। সুতরাং তিনি তারপরে এই মর্মে উপনীত হলেন। এই ব্যাপারটা তার মনে আসলো যে মানুষ শুধুমাত্র যে ধ্বংস করতে পারে, একজন মানুষ আর একজন মানুষকে খুন করতে পারে, এই ব্যাপারটাই শুধুমাত্র মানুষের দিয়ে হয় না, মানুষের দিয়ে ভগবানের মতো ভালো কাজও সম্ভব, যদি কিনা সে মনে করে। তো এখানেই তোমাদের এই গল্পটা পুরো শেষ হলো। জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।